নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এসআইআর এর আবহে অনেক খবর পিছনের পাতায় চলে যাচ্ছে। টেলিভিশন চ্যানেল এবং সংবাদ মাধ্যমের যে গুরুত্ব দেওয়া উচিত সেই গুরুত্ব তারা দিচ্ছেন না। এইরকমই একটা ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি তো ঢাকি সহ বিসর্জন দিয়েছিলেন। তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই শুনানি চলছে, শুনানি শেষ পর্বে। পর্ষদ, রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে আদালত। কারণ বুড়ি বুড়ি অভিযোগ, একটা টেটের একটা প্রশ্ন ভুল ছিল, সেই ভুল প্রশ্নের জন্য 1 নম্বর বাড়তি দেয়া হয়। এমন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে 1 নম্বর বাড়তি দেওয়ার পরেও তার পাস মার্ক ওঠেনি, তাকে চাকরি দেওয়া হয়েছে। র্যাঙ্ক জাম্প, প্যানেলের বাইরে থেকে আসা, পরীক্ষাই দেয়নি এমন। এসএসসি দুর্নীতি যা হয়েছে, প্রাথমিকের দুর্নীতি এসএসসি কে লজ্জা দেবে। পুরো প্রসেসটা থেকে গন্ধ বেরোচ্ছে, গন্ধ। তাই শেষ পর্যন্ত তথ্যবিজ্ঞ মহল বলছে ওই ঢাকি সহ বিসর্জনই হবে। এসএসসিতে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় দিবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, সেটাই তো সুপ্রিম কোর্ট কার্যত লেটার এন্ড স্পিরিটে বহাল রেখেছে। তো হাইকোর্টের রায়ও সেরকমই হতে যাচ্ছে। কারণ পর্ষদও স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতি যখন হয়েছে তখন এই প্যানেলকে আর রেখে দেওয়ার কি মানে হয়? ঠিক এসএসসি কে যেভাবে সুপ্রিম কোর্ট বলেছিল পরীক্ষা নাও, ফলাফল প্রকাশ করো, নির্ভুলভাবে চাকরি দাও, প্রাথমিকেও সেরকম একটা কিছু হওয়া বিশেষ প্রয়োজন। কারণ যারা শিক্ষক নয় তারা শিক্ষকতা করবেন, আর যারা বঞ্চিত তারা পথের ধুলোয় বসে থাকবেন বছরের পর বছর। এটা হতে পারে না। তো ওই মামলার শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সবাই আছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের ওই সওয়ালে সিবিআই এর 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে মাননীয় বিচারপতির এজলাসে কিছু কথা বলেন। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ আছে। কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি জানি না, তাই বললাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিচয় জানি না, আন্দাজে কিছু বলতে পারবো না। তো সেখানে ওই সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বিকাশবাবু পড়েছেন, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছিল প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে। অর্থাৎ অভিষেকের সুপারিশ বোধহয় পার্থ মানেননি। তারপর কালীঘাটের কাকু, তাকে ওই জনৈক অভিষেক বলেছিলেন যে তাকে 15 কোটি টাকা দিতে হবে, তাহলে নিয়োগগুলো পাকা হবে। তা কালীঘাটের কাকু তার অপারগতার কথা জানিয়েছিলেন, বলেছিলেন একজন 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, আর তারা দিতে পারছেন না। তখন ওই জনৈক অভিষেক নাকি বলেন টাকাটা দিতেই হবে, যদি না দেয় তাহলে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাবো, না হলে এমন দূরের জায়গায় এদেরকে পোস্টিং দেওয়া হবে এদের জিনা হারাম হয়ে যাবে। আমি জানি না এই জনৈক অভিষেক কে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট 3 নম্বর, তাতে কিন্তু এটা উল্লেখ করা আছে। আর দুটো ক্যারেক্টার তো আমরা জানি, পার্থ চট্টোপাধ্যায়কে জানি, কালীঘাটের কাকু পরিচয় জানি, কিন্তু ওই জনৈক অভিষেককে আমরা কিন্তু বুঝতে পারছি না কে তিনি। আপনারা আলোকপাত করুন। সিবিআই ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ছেড়ে দিয়েছে ব্যাপারটা। তিনি কোথায় থাকেন, কি করেন, সেটা কিন্তু উল্লেখ নেই। অনেকে বলছেন তো সমজদারও কে লিয়ে ইশারাই কাফি হতে। আমি জানি না ভাই, আমি তো বোকাশোকা মানুষ, অত বুঝতে পারি না। ওটা সিবিআই ক্লারিফাই নিশ্চয়ই করবে আগামী দিনে। কিন্তু মাননীয়
বিচারপতিদের এজলাসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে পড়ে শুনিয়েছেন এই কথাগুলো। এটা নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। একে নির্বাচন এসে যাচ্ছে, এসএসসিতে ডাকি সহ বিসর্জন হয়ে গেছে, প্রাথমিকেও হওয়ার সম্ভাবনা প্রবল, সিবিআই এর চার্জশিটে এইসব নামের উল্লেখ আছে, কালীঘাটের কাকু ইডির হেফাজতে ছিলেন, এখন জামিনে মুক্ত আছেন, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়ে গেছে, রিপোর্টটি ইডির কাছে আছে, তারা রেখে দিয়েছে, সময় সুযোগ মতো করে ব্রহ্মাস্ত্রে তারা ব্যবহার করবে। যতই সেটিং এর তত্ত্ব আওড়ান বামপন্থী বন্ধুরা, এবার দেখবেন আপনাদের সেটিং এর তত্ত্ব বুমেরাং হয়ে যাচ্ছে। ये तो पहला झांकी है, काशी मथुरा बाकी है। দেখুন না, আপনারা তো চান এই দুর্নীতির পর্দা ফাঁস হোক, মেঘের আড়ালে লুকিয়ে থেকে যারা এই দুর্নীতিটাকে পরিচালনা করেছেন, যারা মাস্টার মাইন্ড, তাদের স্বরূপটা জনসমক্ষে প্রকাশ হোক। এটা তো আপনারা চান নাকি? সময় লাগবে, এত সহজে হয় না, অনেক প্রভাবশালী যুক্ত, অনেক দুরাত্মা যুক্ত, দুরাত্মাদের ছলের অভাব হয় না, কিন্তু বিশ্বাস রাখুন সুরঙ্গের শেষে আলোটা দেখা যাবে। এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য যারা প্রতিষ্ঠা করেছে, সেই সাম্রাজ্যের প্রত্যেকটা কুশীলবকে এক্সপোজ করতে হবে জনতার দরবারে। যতই রক্ষা কবচ আর আইনের কি বলবো আর কি ফাঁক ফোকরের সুবিধা নিয়ে তারা নিজেদের সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে রাখার চেষ্টা করুন না কেন, তারা এক্সপোজ হবেনই হবেন, আজ না হয় কাল। চৌটালার কথা মনে আছে তো? তিনিও কম প্রভাবশালী ছিলেন না, তার পরিণতিটা কিন্তু ভালো হয়নি। আপনারা কি ভেবেছিলেন কখনো বীরভূমের বেতাজ বাদশাহ কেষ্ট তিহারের মাটিতে গড়াগড়ি খাবে? কখনো কি ভেবেছিলেন মহাপ্রতাপশালী মহাসচিব একাধিক দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবেন? মানকে মানে মানিক কি হাব্বা, মানে তুড়ি মেরে সবকিছু উড়িয়ে দিচ্ছে। একবার বিধানসভায় গেছে, সাংবাদিকরা মানিককে জিজ্ঞেস করছে, সে বলছে আই এম রক্তাক্ত বাই প্রেস। কি ইংরেজি! এ একটা কলেজের অধ্যক্ষ ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান 10 বছর, ওই চিত্তমণ্ডলের পর থেকেই বোধহয় ও টানা 10 বছর সে বলছে আই এম রক্তাক্ত বাই প্রেস। তো ওরা ছিল এক একটা মিড লেভেলের ষড়যন্ত্রকারী, চোর, প্রতারক। আসলগুলো তো আছে পর্দার আড়ালে, আইনের ফাঁক ফোকর দিয়ে রক্ষা কবচ নিয়ে বড় বড় কথা বলছে, কিন্তু কতদিন? বেশি দিন নয়, এক্সপোজ হবেই, ভরসা রাখুন। ভারতবর্ষের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আছে, অনস্বীকার্য, কিন্তু তাও হবে, অনেকটা এগিয়ে গেছে। ওই আইনজীবীরা হ্যাটস অফ যেভাবে সওয়াল করছেন আদালতে। এই যে ক্ষেত মজুর সমিতি মামলা লড়েছিল 100 দিনের কাজ চালুর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তৃণমূল ক্রেডিট নিচ্ছে, মামলাই করেনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। 100 দিনের কাজ প্রসপেক্টিভ এফেক্টে চালু হবে, রেট্রোস্পেক্টিভ নয়। আর কেন্দ্রীয় সরকার যা যা সিদ্ধান্ত নেবে, কিভাবে টাকা ডিসবার্স হবে উপভোক্তাদের কাছে, রাজ্য সরকারকে অক্ষরে অক্ষরে মানতে হবে, কোনো বেগর বাই ট্যাফও করা চলবে না। কত বড় লজ্জা বলুন তো আমাদের! সারা ভারতবর্ষের জন্য এক নিয়ম, পশ্চিমবঙ্গের জন্য এক নিয়ম। তখন এয়ার অ্যাপারেন্ট বলছে হাইকোর্ট এক গালে চড় মারলো, সুপ্রিম কোর্ট এক গালে চড় মারলো। হাইকোর্ট তো চড়টা মেরেই দিয়েছে রাজ্য সরকারের গালে, বলেছে দুর্নীতি হয়েছে, তদন্ত চলবে, দুর্নীতির টাকা উদ্ধার করতে হবে, টাকাটা কনসলিডেটেড যে ফান্ড আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে ডিমান্ড ড্রাফট করে পাঠাতে হবে।
আর টাকা কিভাবে উপভোক্তাদের কাছে যাবে সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার। এটা কি জয় না পরাজয়? আসলে মিথ্যাকে সত্যি, সত্যিকে মিথ্যা বলে চালানোর এই প্রবণতা এই শাসকদের দীর্ঘদিন, এখানেও সেটা করতে গেছিল। এসআইআর নিয়ে আর্তনাদ করছে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করছে। দেখুন, যে কোনো মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। ওই আগরপাড়ার ওই প্রৌঢ়র মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসআইআর কে নিয়ে কনফিউশন আছে, কমিশন চেষ্টা করছে, হেল্পলাইন নাম্বার দিয়েছে। বুক আ কল উইথ বিএলও, বিএলওর সাথে কথা বলতে পারবেন, আর বিএলও আপনাদের চেনা জানার মধ্যেই হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে কোনো অভিযোগ, যে কোনো সংশয়ের নিষ্পত্তি করার জন্য কমিশনের হেল্প ডেস্ক আছে। আর এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো মিল নেই, এনআরসি হচ্ছেও না। আসামে হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা বন্ধ আছে। এই যে এনআরসি হবে বলে একটা ভয় ভীতি এই শাসক দল তৈরি করছে, এই আতঙ্ক ছড়ানোর পিছনে তারা কি তাদের দায় এড়াতে পারেন? আর এসআইআর রুটিন প্রক্রিয়া, এসআইআর তো হবে। কমিশনের ওয়েবসাইটে যান, 2002 সালের তালিকাটাকে দেখুন। আপনার নাম থাকলে কোনো অসুবিধা নেই, না থাকলে নথি জমা দিন। 12টা নথির মধ্যে নিশ্চয়ই আপনাদের কাছে একটা নথি অন্তত আছে, এবং খুব দুষ্প্রাপ্য নথির কথা তো বলেনি। আতঙ্কিত হবেন না, এটা একটা রুটিন এক্সারসাইজ। নির্ভুল ভোটার তালিকা তৈরি করা কমিশনের দায়িত্ব। প্রত্যেক ভারতবাসীর উচিত এই উদ্যোগকে সমর্থন করা, কারণ আমাদের ভোটার তালিকায় শুধু ভারতীয়রাই থাকবে, মৃতরা থাকবে না, একাধিক জায়গায় নাম তোলা থাকবে না। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে নিল। এই সাদরাডি ভোট দিয়েছে আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্য। সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলোতে 2009 যা জনসংখ্যা ছিল, 2025 কোথাও 50, কোথাও 55% বেড়েছে। কেন? এই খাস কলকাতার লাগোয়া রাজারহাট নিউ টাউনে কয়েক বছরের মধ্যে 30% ভোটার বেড়েছে। কি করে হয়? এই এসআইআর হলে দুধ পানি কা পানি হবে। অনেক বিএলও, খুব সংখ্যাটা করে বেশি নয়, 100 হবে। কমিশন বলেছে 30 অক্টোবর 12টার মধ্যে আপনারা যদি দায়িত্ব না নেন সাসপেন্ড হয়ে যাবেন, সরাসরি সাসপেন্ড করা হবে, কোনো বিভাগীয় তদন্ত নয়। এই উদ্যোগে সবাইকে সমর্থন করতে হবে, এটা তো আমাদের নাগরিক কর্তব্য। আমরা যদি ভারতীয় হই, আমরা তো চাইবো যে আমাদের ভোটার তালিকার একদম নির্ভুল ভারতীয়রাই থাকুক সেই তালিকায়। কেন অনুপ্রবেশকারীদের নাম থাকবে তালিকায় বলুন তো? আমাদের দেশের পরিকাঠামোয় চাপ পড়বে। ভারত কি ধর্মশালা নাকি? আর এরা তো ধর্মীয় কারণে অত্যাচারের মুখে পড়েনি। বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, যে মুসলিমরা, তারা এখানে কাজের সুযোগের জন্য ঢুকেছে, তাদের অন্য উদ্দেশ্যও থাকতে পারে। স্লিপার সেলের কাজ করছে অনেকেই আছে, এখানেই খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈনরা আসেন, তারা তো ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়েছে। কারণ ওই 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হতে পারে না। ওই সিএ, এটা আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, তো আইন তো হয়ে গিয়েছে। তাই সিএ এর সঙ্গে এসআইআর কে যুক্ত করার কোনো মানে নেই। আর এনআরসি তো হচ্ছেই না। অনর্থক এনআরসি জুজু দেখিয়ে আতঙ্ক তৈরি করছেন কেন? দায়িত্ব আপনাদেরও, আপনারা ক্ষমতায় আছেন, শাসক দল, দায়িত্ব আপনারা এড়াতে পারেন? আঙুল তুলে তর্জন গর্জন করলে কি হবে? তো শূন্য কুম্ভের ঝংকার। 2500 পুলিশ নিয়ে ঘুরলে পরে এরকম আঙুল তুলি অনেক কথা বলা যায়। কমিশনও ওর বক্তব্যকে গুরুত্ব দেয় না, ফরপরিদাসের মতো বলবে। আর কিছু অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যম বড় বড় করে খোকাবাবুর
কথা লিখবে, খোকাবাবু কি ভাবছেন বলবে, ওর ভাবনা চিন্তায় কি এসে যায়? কে হেলিকপ্টারে করে নেমেছে, লিফটে করে উঠেছে, কোনোদিন লড়াই সংগ্রাম আন্দোলন করেনি, সে নেতা। শাসক দল তাকে নেতা মানতে পারে, এয়ার অ্যাপারেন্ট মানতে পারে, পরিবার কেন্দ্রিক প্রোপ্রাইটারশিপ কোম্পানি, ওটা দল নাকি? তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি এসে যায়? কেউ তর্জন গর্জন করবে, ফরফর ফরফর করবে, আর সেটাকে সবাইকে মানতে হবে বেদবাক্য বলে, কেউ মানবে না। এসআইআর হচ্ছে, এসআইআর হবে, নো এসআইআর নো ভোট। রাজ্য প্রশাসনকে কমিশনের সঙ্গে সহযোগিতা করতে হবে। সেটা যদি তারা না করে তাহলে নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে। আমরা চাই নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক, সেটা কমিশনকে করতে হবে, এটা কমিশনের দায়বদ্ধতা সংবিধানের প্রতি। আর এই উদ্যোগে যারা বাধা দেবে, কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, তাদের অসীম ক্ষমতা আছে। তাই এসআইআর নিয়ে অনর্থক আতঙ্কিত হবেন না, ঠান্ডা মাথায় বিষয়টা বুঝুন। বিএলওরা আসবেন, 3 বার করে আসবেন, যা নথির কথা বলা হয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয়, অবাস্তব কিছু নয়। আর যাদের নাম 2002-তে আছে তাদের তো সমস্যা নেই, তাদের পরিবারের সদস্যদের সমস্যা নেই। যাদের 2002-তে নামও নেই তাদেরও সমস্যা নেই। ওই 12টা নথির মধ্যে একটা দেবেন, ব্যাস। এটা রুটিন এক্সারসাইজ, সারা ভারতবর্ষ হচ্ছে, কোথাও এরকম আকচাকচি নেই, শুধুমাত্র ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে। কিন্তু নির্ভুল ভোটার তালিকা সামনে রেখেই 26-এর নির্বাচন হবে, এই দেয়াল লিখনটা সবার কাছে স্পষ্ট হওয়া উচিত ইতিমধ্যে।